নমস্কার, প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। মঙ্গলবার অনুষ্ঠিতব্য উপরাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যা তত্ত্বের হিসেবে এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত বলে মনে হলেও ছেড়ে দিচ্ছে না বিরোধী ইন্ডিয়া জোট। উপরাষ্ট্রপতি নির্বাচন ঐক্যবদ্ধ লড়াই এবং ক্রস ভোটিং এর সম্ভাবনায় সংসদের ভেতরে বিরোধী শিবিরের শক্তির মাপঝোঁকেও পাবে এক নতুন মাত্রা। মঙ্গলবার হতে যাচ্ছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। মাত্র 50 দিন আগে জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগে শূন্য হওয়া পদে এবার দুই প্রার্থীর মধ্যে হবে লড়াই। একদিকে ক্ষমতাসীন এনডিএ এর মনোনীত প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার মিলিতভাবে ভোট দিতে পারবেন মোট 786 সাংসদ। এর মধ্যে এনডিএর সমর্থন রয়েছে আনুমানিক 422 জন সাংসদের, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 391 ভোটের তুলনায় অনেক বেশি। তাত্ত্বিক হিসেবে এনডিএর জয় নিশ্চিত মনে হলেও গোপন ব্যালটের কারণে অনিশ্চয়তার জায়গা থেকেই যায়। 2017 সালে উপরাষ্ট্রপতি নির্বাচনে 11টি এবং 2022 সালে 15টি ভোট অবৈধ হয়েছিল। আবার ক্রস ভোটিংও এই ধরনের নির্বাচনে অস্বাভাবিক কিছু নয়, ফলে আশা ছাড়ছে না বিরোধী শিবিরও। সুদর্শন রেড্ডির প্রার্থী পদ বিরোধী জোটের জন্য এক ধরনের প্রতীকী লড়াই। আইন ও বিচার ব্যবস্থায় অভিজ্ঞ একজন প্রার্থীকে সামনে আনার মধ্য দিয়ে বিরোধী শক্তি শুধু সংখ্যার লড়াই নয়, নীতিগত লড়াইও করছে বলে বার্তা দিতে চাইছে ইন্ডিয়া জোট। যদিও সংখ্যার হিসাবে তাদের সম্ভাবনা কিন্তু অনেকটাই সীমিত। কে কাকে সমর্থন করবে সেই প্রশ্নে এখনো ধোঁয়াশা রয়েছে কিছু দলের ক্ষেত্রে। কেসিআর এর নেতৃত্বাধীন বিআরএস আনুষ্ঠানিক ঘোষণা না করলেও এই ক্ষেত্রে কাউকেই সমর্থন নাও করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তারা। রাজ্যসভায় তাদের সদস্য আছেন 4 জন। ফলাফলে সামান্য হলেও প্রভাব ফেলতে পারে ছোট দলগুলির অবস্থানও। 2022 সালের নির্বাচনে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় পেয়েছিলেন 528 ভোট। ওই ক্ষেত্রে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পান মাত্র 182 ভোট। তখন বিরোধীদের অবস্থান পৃথক পৃথক এবং ভোটই দেননি 56 জন সাংসদ। কিন্তু এবার তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ এবং সংসদে তাদের শক্তিও কিছুটা বেড়েছে বিরোধীদের। সোমবার দিল্লিতে এনডিএ সাংসদদের ভোটদান প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সাংসদদের নিয়ে মক পোলের আয়োজন করেছে ইন্ডিয়া অ্যালায়েন্সও। হুইপ জারি করা না গেলেও দলের ভেতরে কোনো ভাঙ্গন যেন না ঘটে তার চেষ্টা থাকবে উভয় পক্ষেরই। সংখ্যার সমীকরণ বলছে স্বাচ্ছন্দ্যে জয়ী হবেন এনডিএর প্রার্থী রাধাকৃষ্ণন, কিন্তু এই নির্বাচনকে একঘেয়ে হতে দিচ্ছে না বিরোধীদের লড়াই এবং ক্রস ভোটিং এর সম্ভাবনা। মঙ্গলবারের ভোটে শুধু নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন হবেন না, পাশাপাশি সংসদের ভেতরে ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের শক্তির মাপঝোঁকও পাবে এক নতুন মাত্রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহিলাদের সহায়তার জন্য রাজ্যে আরও 2টি ওয়ান স্টপ সেন্টার গড়ে তোলার জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে। সোমবার 14টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার 14টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং 5টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। মহিলাদের সমস্যা নিরসনের জন্য রাজ্যে 8টি জেলায় নন স্টপ সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও 2টি ওয়ান স্টপ সেন্টার গড়ে তোলার জন্য দেওয়া হয়েছে মঞ্জুরি। কৈলাসহর এবং আগরতলায় গড়ে উঠবে এই ওয়ান স্টপ সেন্টারগুলি। 2025 সালে এখনো পর্যন্ত 261 জন মহিলাকে সহায়তা দেওয়া হয়েছে এই ওয়ান স্টপ সেন্টারে বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এখানে ত্রিপুরার 8টি জেলায় আমরা জানি মহিলাদের অনেক জায়গায় অনেক সময় সমস্যা হয়। তো কোথায় যাবে, এক জায়গায় গেলে আরেকবার বলে ওখানে পুলিশে যেতে হবে, ওই ডিপার্টমেন্টে যেতে হবে। তার জন্য আমরা 8টি জেলায় এই ডিপার্টমেন্ট থেকে আমরা ওয়ান স্টপ সেন্টার আমরা করেছি। সেখানে একই জায়গায় যাতে তারা সেই কম্প্রিহেন্সিভ যে সাপোর্ট সেটা পায় তার ব্যবস্থা আমরা করেছি। এখন পর্যন্ত ওয়ান স্টপ সেন্টারে 2025-এ 261 জন মহিলাকে সহায়তা করা হয়েছে। আমরা হয়তো অনেকে এইগুলো বুঝি না, জানি না, কারণ যার সমস্যা হচ্ছে সে কিন্তু সেটা বুঝতে পারছে যে ইয়াস আমি এই যে হেল্পটা আমি পাচ্ছি সেখানে। এবং এইভাবে আমরা সরকার আমরা চাই যে সবার পাশে দাঁড়ানোর যে আমাদের ইচ্ছা সেটা সেই কাজগুলো আমরা করছি। আমাদের আরও 2টো এই যে ওয়ান স্টপ সেন্টার সেটা আমরা তার জন্য আমাদের মঞ্জুরি আমরা পেয়েছি। সেটা একটা কৈলাস শহরে হবে আর একটা আগরতলায় খুব তাড়াতাড়ি সেটা শীঘ্রই হবে।
নারী ক্ষমতায়নের ক্ষেত্রে 100 শয্যা বিশিষ্ট 5টি ওয়ার্কিং উইমেন হোস্টেল গড়ে তোলা হবে, যেখানে নির্দ্বিধায় নিরাপদে থাকতে পারবেন কর্মরত মহিলারা। এছাড়া 46টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনায় 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে বিলুনিয়া, সাবরুম, এডিনগর, অভয়নগর ও জিরানিয়া হোস্টেলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো একটু আগে, এবং পরবর্তী সময়ে উদয়পুর, কুমারঘাট সেখানেও আমরা এই ধরনের হোস্টেল সেটাও স্থাপন করা হবে। প্রতিটি হোস্টেলে এখানে বলা হয়েছে অলরেডি, জাস্ট আই এম রিপিটিং, যে 100টি করে আসন থাকবে, সেখানে জিম সেন্টার থাকবে, সেখানে বিনোদন কেন্দ্র থাকবে, স্পোর্টস কোর্ট থাকবে, 24 ঘন্টা সেখানে শিক্ষা, সেগুলোর যে মৌলিক যে সেবা সেটা প্রদান করা, এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে প্রায়শ কথা আসে আমাদের। আমরা যখন ক্যাবিনেটে বসি, মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন সেখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় এবং বিভিন্ন যেসব কল্যাণমূলক যে প্রকল্প তার যে একটা সংহতি রাখা, সেই ব্যবস্থা আমরা করব। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার সুবিধা প্রদানের জন্য 34টি প্রকল্প চালু করেছে। 34টি প্রকল্পের মধ্যে মোট 31টি রাজ্য প্রকল্প এবং 3টি কেন্দ্রীয় প্রকল্প। বর্তমানে 3.90 লক্ষ দরিদ্র মানুষ জাতীয় পরিবার সুবিধা প্রকল্প সহ 34টি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এর অংশ হিসেবে অন্তোদয় পরিবারের প্রধান উপার্জনক্ষম সদস্যের মৃত্যুর ক্ষেত্রে সেই পরিবারের 20,000 টাকা সহায়তা দেওয়া হয়। গত এক বছরে 308টি পরিবারকে মোট 61.60 লক্ষ টাকা সুবিধা দেওয়া হয়েছে। ক্যান্সারে আক্রান্ত রোগীদের সহায়তা করার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। এর অংশ হিসেবে 3,476 জন ক্যান্সার রোগীকে মাথা পিছু 2,000 টাকা হারে দেওয়া হচ্ছে মাসিক সহায়তা। এদিন জিরানিয়া এবং মোহনপুর এলাকায় 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নরসিংগড় অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট DIETA 50 শয্যা বিশিষ্ট হোস্টেলের উদ্বোধন এবং পোষণ অভিযানের আওতায় 1100 স্মার্টফোন বিতরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে অহিনার কারণে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে মঙ্গলবার ধর্ণা প্রদর্শন করবে রাজ্য সরকারে বিজেপির সহযোগী তিপ্রামথা। এই কর্মসূচিতে তিপ্রাসাদের সংহতি আবেদনের জানিয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার অর্থাৎ 9 সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে ধর্ণা বিক্ষোভ করবে বিজেপির সহযোগী তিপ্রামথা। কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক তিপ্রাসা চুক্তি কার্যকর হয়নি, ফলে আদিবাসী সমাজের ক্ষোভ দিন দিন বাড়ছে বলে দাবি করেছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ধর্ণার আগের দিন অর্থাৎ সোমবার এক বার্তায় যন্তর মন্তরে এই কর্মসূচিতে সংহতি জানানোর জন্য জনজাতিদের প্রতি আবেদন জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। आप लोग जो भी है दिल्ली में या दिल्ली के आसपास भी हैं, if you are near about Delhi or in and around Delhi, Gurgaon, maybe some in Chandigarh, Dehradun, kal in Jantar Mantar, David Mura Singh has taken a pedal yatra from Agartala all the way to Delhi, 2,500 kilometers, to highlight the problems of the indigenous people of Tripura. बहुत लोग बोलते हैं कि हमें दूसरा त्रिपुरा नहीं बनना है. Many people from Nagaland, Manipur, Meghalaya, Arunachal Pradesh, Assam, Mizoram, they say they don't want to be another Tripura. I ask all the students from there also, please come and see what is happening to Tripura, because जो आज त्रिपुरा में हुआ है वो आपके स्टेट में भी हो सकता है. So कल I will be there in Jantar Mantar at between 1 o'clock to 2023 সালের 2 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে কেন্দ্র, ত্রিপুরা সরকার ও টিএমপি নেতাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ত্রিপাক্ষিক চুক্তি। এর উদ্দেশ্য ছিল আদিবাসী সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষার পথ খোঁজা। চুক্তির পরে বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দেয় তিপ্রামথা। 13 জন বিধায়কের সমর্থন দিয়ে সরকারে 2 জন মন্ত্রীর পদ হাসিল করে মথা। কিন্তু প্রায় 1.5 বছর পেরিয়ে গেলেও বাস্তব পদক্ষেপ চোখে না পড়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে দলটি। আমাদের মোট 93 দফা দাবি রয়েছে। এর মধ্যে মূল দুটি হলো ত্রিপুরায় বসবাসরত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সাংবিধানিক স্বীকৃতি।
আমেরিকা যদি ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারে, তবে ভারত সরকার কেন ত্রিপুরার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? এরকমটাই প্রশ্ন মথা সুপ্রিমোর। তবে এই বিক্ষোভকে অরাজনৈতিক আখ্যা দিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। যন্তর মন্তরে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না, বরং সব উপজাতি সংগঠন ও নেতা একত্রিত হয়ে আদিবাসী সংস্কৃতি, জীবন ও ঐতিহ্য রক্ষার দাবিতে আওয়াজ তুলবেন। একই সঙ্গে ত্রিপুরার গ্রাম, শহর ও নগরে সমান্তরাল প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তিনি। To express solidarity, there'll be no political program, there'll be no political flag, there'll be no party slogans. We will only stand up as indigenous people of Tripura to raise our demand and to highlight the problem of illegal infiltration from Bangladesh, our constitutional rights not being given to us, and our political demands for a better tomorrow for our people. But no, it will not be under Tipra Motha or any other party. It will be as indigenous people. So मैं रिक्वेस्ट करता हूँ सबको, तिपरासा हो, स्टूडेंट्स हो, जो नॉन तिपरासा भी हो, आप भी अपने दोस्त से बात करके 5 मिनट के लिए। তিপ্রামথা বর্তমানে বিজেপির শরিক হলেও তাদের এই অবস্থান শাসক দলের জন্য অস্বস্তির কারণ বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে উপজাতি ভোটই মূল নির্ণায়ক। মথা যদি প্রকাশ্যে ক্ষোভ দেখায়, তবে তা প্রভাব ফেলতে পারে বিজেপির সংগঠিত ভোট ব্যাংকে। তিপ্রামথার দাবি কেন্দ্রে রয়েছে পরিচয় ও সাংবিধানিক সুরক্ষার প্রশ্ন। বিজেপির কাছে মথার এই চাপ স্পষ্ট বার্তা, চুক্তি বাস্তবায়ন না হলে টানাপোড়েন বাড়বে জোটে। যদি সরকার দ্রুত প্রতিশ্রুতি পূরণ না করে, তবে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে বার কয়েক হুমকিও দিয়েছে তিপ্রামথা। 9 সেপ্টেম্বরের ধর্ণা তাই নিছক প্রতিবাদ নয়, বরং ত্রিপুরার রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে বলে বিশ্বাস করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। চুক্তির বাস্তবায়নই নির্ধারণ করবে বিজেপি ও টিএমপির জোট অটুট থাকবে নাকি জন্ম দেবে নতুন রাজনৈতিক সমীকরণের। তবে গ্রেটার তিপ্রাল্যান্ডের মত দাবির বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রোগী সেবায় গতি আনতে জিবি হাসপাতালে নেওয়া হলো নতুন পদক্ষেপ। পরিষেবার মান বাড়াতে জিবিতে নার্সদের রুম থেকে সরানো হচ্ছে বিছানা। জিবি হাসপাতালে রোগী সেবাকে আরও কার্যকর ও নিরবিচ্ছিন্ন করার উদ্দেশ্যে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে নার্সদের রুমে আর বিছানা রাখা হবে না, তবে চিকিৎসকদের জন্য নির্দিষ্ট রুমে বেড পূর্বের মতোই থাকবে, তবে তা হবে মাত্র একটি, জানিয়েছেন হাসপাতালের সুপার শঙ্কর চক্রবর্তী। কোথাও এই ধরনের প্রভিশন নেই, বা কোনো হসপিটালে আমার জানা মতো বা আমরা যেখানে পড়াশোনা করেছি সেখানেও এক্সেপ্ট যারা 24/7 বা 8 ঘন্টার অনেক বেশি 10-12 ঘন্টা বিভিন্ন কারণে থাকতে হয়, নিজেদের শেখার কারণে, টিচিংয়ের ইয়ের কারণে, ওনাদের ছাড়া বাকি সবারই একটা কিন্তু ফিক্সড ডিউটি আওয়ার। তো ফিক্সড ডিউটি আওয়ারে এসে কেউ শুয়ে থাকবেন সেটা তো মোটেই কাম্য নয়, তাও একটা হসপিটালের মতো সেন্সিটিভ জায়গাতে। তো যেহেতু শুয়ে থাকতে পারবেন না ডিউটি আওয়ার্সে এসে, তো সেখানে একটা খাট রেখে দেওয়ার কোনো দরকার নেই। এটার জন্য আমাদের ওই দিন মিটিংয়ে বলা হয়েছে যে সমস্ত সিস্টার ইনচার্জকে বলা হয়েছে, আর আমরা কয়েকদিন ভিজিটেও গেছি। ভিজিটে গিয়ে আমরা দেখতে পেলাম যে বিভিন্নখানে এমন কিছু খাট রাখা আছে, তো সেগুলি বের করে পেশেন্টকে দেওয়ার জন্য। আর পেশেন্টটা অনেক সময় ফ্লোরে থাকে, তো কেন থাকবে? সেগুলি আমার যখন খাট আছে খাটগুলি সেখানে দিয়ে দিতে হবে। খাটগুলি বেসিক্যালি পেশেন্টের ইউজের জন্যই দেখিয়ে আমরা গভর্নমেন্টের পারমিশন নিয়ে কিনেছি। এগুলি কোথাও কোনো স্টাফের ইউজের জন্য পারমিশন নিয়ে আমরা কিনে নিই। হাসপাতাল কর্তৃপক্ষের মতে ডিউটির সময় কর্মীদের সর্বক্ষণ সক্রিয় ও দায়িত্বশীল রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। রোগীদের প্রাথমিক চিকিৎসা থেকে জরুরি সেবা প্রতিটি মুহূর্তে নার্সদের উপস্থিতি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডিউটির সময় বিশ্রাম নয়, বরং সর্বোচ্চ দায়িত্ব পালনের দিকেই দেওয়া হচ্ছে জোর। যে যারা মোর দেন 8 আওয়ার্স 24/7 বা এখানে রেসিডেন্ট ডক্টরস বলে একটা কথা আছে, রেসিডেন্টরা এখানে থাকতে হয়। ইন্টার্ন ডক্টর যারা, ওনাদেরকেও থাকতে হয়। অনেক সময় ওনারা ডিউটি করেন খাওয়ার সময়, সেই ওনার ফিক্সড ডিউটি মর্নিং আছে। তো এমন নয় যে মর্নিংয়ের পর গিয়ে খেয়ে ওনারা কিন্তু আবার এখানে এসে থাকেন। তো থাকে যদি একটু কাজ কম থাকে বা কাজ না থাকলো, তখন তাদের জন্য সেখানেও আমরা বলে দিয়েছি যে লিমিটেড একটাই থাকবে, তো সবাই শুয়ে থাকবে সেটা হবে না। তাহলে হসপিটালের ওয়ার্ক কালচারটাও
আরও অনেক ভালো হবে। আমি তো অনেক হসপিটাল এমন দেখেছি বসার চেয়ারও নেই, সেখানে ছোট্ট স্টুল থাকে। আমি যেখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং নিয়েছি যে ইনস্টিটিউটে, সেখানেও আমরা দেখতাম এমন। আমরা যে পিজি স্টুডেন্টরা ছিলাম আমাদের জন্য কোনো চেয়ার ছিল না, এখানে কিছু স্টুল থাকতো, এগুলির মধ্যে আমরা বসতাম। আর আমাদের একটা রুম থাকতো, পিজি রুম, সেখানে আমাদের একসঙ্গে 3-4 জন পিজি ডিউটিতে থাকতাম, কিন্তু একটাই খাট থাকতো। তো যদি খুব টায়ার্ড লাগে যে কোনো একজন হয়তো, বা কোনো অনেকক্ষণ ডিউটি করলো টানা 24 ঘন্টা 36 ঘন্টা এই টাইপের, বা 48 ঘন্টা হলো, ওনারা একজনই হয়তো কিছুক্ষণের জন্য বিশ্রাম করতো, এর বেশি কিছু না। এই কারণে ওই রুমগুলিতে একটা এই পদক্ষেপের ফলে জরুরি অবস্থায় কর্মীদের সহজলভ্যতা বাড়বে, রোগী পরিষেবায় দেরি বা গাফিলতির সম্ভাবনা কমবে এবং চিকিৎসার মান আরও উন্নত হবে বলে মনে করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নার্সদের দীর্ঘ ডিউটির সময় স্বল্প বিশ্রামের প্রয়োজনীয়তাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না। এর জন্য শিফট ম্যানেজমেন্ট ও পর্যাপ্ত কর্মী নিয়োগের মতো বিকল্প পদক্ষেপ নেওয়া হতে পারে ভবিষ্যতে। স্বাস্থ্য দপ্তরের একাংশ মনে করছে শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই পদক্ষেপে সবচেয়ে বেশি উপকৃত হবেন রোগীরা। হাসপাতালের প্রতিটি কর্মী যদি নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন তাহলে সরকারি স্বাস্থ্য সেবার প্রতি আস্থা আরও বাড়বে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 6-7 মাস ধরে বেতন পাচ্ছেন না বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা। আউটসোর্সিং প্রথা বন্ধ করে নিয়মিতকরণের দাবি সহ মোট 5 দফা দাবিতে সোমবার ভুতুরিয়ার বিদ্যুৎ নিগম কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন আউটসোর্সিং কর্মীরা। ভুতুরিয়া বিদ্যুৎ দপ্তরের সামনে সোমবার দুপুরে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। গরম রোদ মাথায় নিয়ে হাতে প্লে কার্ড, মুখে ক্ষোভ আর দুঃখ মিলেমিশে বিক্ষোভে সামিল হলেন বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা। তাদের স্লোগান ছিল, আমরা আলো দেই কিন্তু আমাদের ঘর অন্ধকারে কেন। টানা 6 থেকে 7 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ আউটসোর্সিং কর্মীদের। 6,000 টাকা বেতনের মধ্যেও মিলে না পুরো টাকা। বিদ্যুতের খুঁটি মেরামত করতে গিয়ে ঝড় বৃষ্টিতে জীবন বাজি রেখে কাজ করে, অথচ বেতনের টাকা পেতে গেলে মাসের পর মাস অপেক্ষা। সামনে দুর্গাপুজো, অথচ নেই বেতন বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্মচারীরা। সুপ্রিম কোর্টে যে রায়টা দিচ্ছে যে আউটসোর্সিং কথা বন্ধ করতে হবে, ঠিক আছে, ওই রায়ের অনুসারে আমরা যাতে নিয়মিতকরণ করা হয়, ওই কারণে আমরা এমডি স্যারের কাছে একটা দাবি নিয়ে এসে আছি। এমনকি এর মধ্যে আমরা 5টা দাবি আছে। আমরা 5টা দাবির মধ্যে যে ফার্স্ট দাবিটা হইতেছে আমরা যাতে নিয়মিতকরণ করা হয়। কি কারণে আউটসোর্সিং কথাটাতে আপনি একটা জিনিস চিন্তা করেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে কারোর বাড়িতে যদি কাজের মাসিও যদি থাকে, কাজের মাসির বেতন আছে 10,000 টাকা, আর আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেটর ভাই এরা 6,000 টাকা ভাই কাটটা একটা টিকেটার দিয়ে সেটা টাকা দিয়ে আছে 6 মাসে 7 মাসে একবার টাকা দিতে আছে। সামনে দুর্গাপূজা, বড় বড় যারা অফিসার আছে তারা তো 20, 1 লাখ 1.5 লাখ টাকা পাইতেছে, তারা সবাই বউ বাচ্চা সবাই কাপড় চোপড় কিনতে পারবো। আমরা যে আউটসোর্সিং বাইরে আছে 6-7 মাস ধরে আমরা কোনো বেতন নাই, একদম বেতনের যে হারটা আছে এর থেকে আমরা কমাই এসেরা আমরা 8,000 টাকা বেতন পাইলে আমরা এটা কাটটা এটা 6,000 টাকা দিতে আছে। ঠিকাদাররা তারা নিজেরা কমিশন খাইতে আছে, যাতে এই পথটা যাতে বদ্ধ করে যাতে আমরা যাতে নিয়মিতকরণ করাও, যেটা সুপ্রিম কোর্টের আইন হয়েছে। এমনকি পাশাপাশি আমরা কিছুদিন আগে হইতে আছে 2 মাস অন্তর অন্তর কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হইতে আছে, আমরা বাইরেরা হারাইতে আছি। আমরা এই যে বাইরে কাজ করতে গিয়ে আসে অ্যাক্সিডেন্ট হইতে আছে, ওই বাইরের কোনো অ্যাক্সিডেন্টের কোনো বেনিফিট পাইতে আছে না, মানে না ফ্যামিলি সাহায্য পাইতে আছে, না বউ কোনো জব পাইতে আছে, না ছেলের কোনো সাহায্য করতে আছে। এমন নিয়মিত আমরা লোক হয়ে যাইতে আছে। আউটসোর্সিং কর্মীদের নিয়মিতকরণ, সময়ের বেতন সময়ে প্রদান, কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ, ইপিএফ, ইএসআই এর ব্যবস্থা করা ইত্যাদি দাবিও এদিন জানিয়েছেন বিক্ষোভকারীরা। উল্লেখ করা যেতে পারে, আউটসোর্সিং প্রথা বন্ধ করতে আগে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অথচ কার্যকর হচ্ছে না সেই নির্দেশ। সরকারি প্রতিষ্ঠানগুলি আর্থিক চাপ বা শূন্য পদের অভাবের কথা উল্লেখ করে দীর্ঘমেয়াদী অ্যাডহক কর্মীদের নিয়মিতকরণ বা মৌলিক বেতনের সমতা অস্বীকার করে শোষণের মাধ্যমে চাকুরির আউটসোর্সিং ব্যবহার করতে পারে না বলে রায় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। অস্থায়ী পর্যায়ে দীর্ঘমেয়াদী নিয়মিত শ্রম আহরণ জনপ্রশাসনের উপর আস্থা নষ্ট করে এবং সমান সুরক্ষার প্রতিশ্রুতি লঙ্ঘন করে বলে পর্যবেক্ষণে জানিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রক্ষক যদি ভক্ষকে পরিণত হয়ে যায় তাহলে কোনোভাবেই সুরক্ষিত থাকতে পারে না সাধারণের জীবন। এমনই এক অশোভনীয় ঘটনা সংবাদ মাধ্যমের ক্যামেরায় বন্দী হলো। দোকানে বসে থাকা অবস্থায় এক বিএসএফ জওয়ান গ্রাম প্রধানকে অশ্রাব্য ভাষায় গালি দিতে শুরু করে এবং মারধর করার চেষ্টা করে। ঘটনা সীমান্তবর্তী দক্ষিণ কলমচোরা পঞ্চায়েত এলাকায়।
ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে পড়ে পরিস্থিতি এবং প্রকাশ্যে প্রধানের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে বিওপি ক্যাম্পের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন দক্ষিণ কলমচড়া পঞ্চায়েতের বাসিন্দারা। পরে বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আমার দক্ষিণ কলমচড়া বাজারের আপনার রাস্তায় এখানে আমি সহ আমার 5 জন সহযোগী আমরা দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে কলমচড়া আপনি বিএসএফ ক্যাম্প থেকে বিএসএফের একটি গাড়ি এসে আমাদের সামনে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে দাঁড়িয়ে আমাদেরকে অকথ্য ভাষায় বিএসএফের ড্রাইভার সহ ওরা প্রায় 3 থেকে 4 জন বিএসএফ ছিল, অকথ্য ভাষায় গালাগাজ করে। আমি ওই সময় গ্রামের প্রধান হিসেবে ওনাদের সামনে পরিচয় দিই। পরিচয় দেওয়ার পরেও ওনারা বিশ্রী ভাষায় ওনারা অনেক গালি দেয় আমাদের। এবং এই ঘটনার পরে আমি বিএসএফের কোম্পানি কমান্ডার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদেরকে বিষয়টা আমি জানিয়েছিলাম। দক্ষিণ কলমচড়ার জনগণের প্রতিবাদ দেখে এখানে বিএসএফের অনেক আধিকারিকরা এখানে এসেছিল আমাদের সাথে, প্রায় 2 ঘন্টা আমাদের সাথে আলোচনা করে ওই দিন যে বিষয়টা হয়েছিল সেই বিষয়টা এখানে সুরা হয়েছে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।